কলকাতা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে হুগলি নদীর তীরে এমন একটি শহর রয়েছে যার আইন, প্রশাসন এবং স্থাপত্য দীর্ঘ সময় ধরে ব্রিটিশদের অধীনে ছিল না। ইতিহাসের পাতায় আমরা ব্রিটিশদের দাপটের কথা অনেক পড়েছি, কিন্তু আজকের ভিডিওতে আমরা বাংলার এমন এক শহরের ইতিহাস নিয়ে আলোচনা করতে চলেছি যা পুরো ব্রিটিশ আমলে চলতো ফরাসিদের নিয়মে। আপনারা দেখছেন আর্থ কথা। অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। শহরটির নাম চন্দননগর। ১৬৭৩ সাল নাগাদ ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার এই অঞ্চলে বাণিজ্য করার অনুমতি পায়। ফরাসি গভর্নর জোসেফ ফ্রাঁসোয়া ডুপ্লের শাসনকালে চন্দননগর রীতিমতো ব্রিটিশ কলকাতার প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিল। সেই সময় বাণিজ্যে এবং ইউরোপীয় স্থাপত্যের সৌন্দর্যে চন্দননগর ছিল বাংলার অন্যতম উন্নত একটি শহর। তবে ১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ব্রিটিশরা চন্দননগর আক্রমণ করে। পরবর্তীকালে একাধিক চুক্তির মাধ্যমে ফরাসিরা চন্দননগরের অধিকার ফিরে পেলেও তাদের সামরিক ক্ষমতা সম্পূর্ণ খর্ব করা হয়। চন্দননগর পরিণত হয় শুধুমাত্র একটি ফরাসি প্রশাসনিক ও বাণিজ্যিক উপনিবেশে। কিন্তু ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ দিক হলো চন্দননগরের এই ফরাসি শাসন বাংলার বিপ্লবীদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছিল। আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্রিটিশ পুলিশ ফরাসি সরকারের অনুমতি ছাড়া চন্দননগরের সীমানায় ঢুকে কোনো তল্লাশি চালাতে পারত না বা কাউকে গ্রেফতার করতে পারত না। এই আইনি ফাঁকটাকেই কাজে লাগিয়েছিলেন বাংলার অগ্নিযুগের বিপ্লবীরা। চন্দননগর খুব দ্রুত হয়ে উঠেছিল অস্ত্র চোরাচালান, গোপন পত্রিকা ছাপানো এবং ব্রিটিশ বিরোধী গুপ্ত সমিতির সবচেয়ে নিরাপদ আস্তানা। চন্দননগরের স্ট্যান্ড রোডের ধারে পুরনো ফরাসি বাড়িগুলোর নিচে গঙ্গার দিকে মুখ করা বেশ কিছু পাতালঘর বা গোপন সুড়ঙ্গ ছিল। ব্রিটিশ পুলিশের আঁচ পেলেই বিপ্লবীরা এই সুড়ঙ্গ দিয়ে অনায়াসেই গঙ্গার নৌকায় উঠে পালিয়ে যেতেন। ১৯১০ সালে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে শ্রী অরবিন্দ ঘোষ এই চন্দননগরেই এসে আত্মগোপন করেছিলেন। শুধু আত্মগোপন নয়, চন্দননগর ছিল বিপ্লবীদের অস্ত্র ভাণ্ডার। আলিপুর বোমা মামলায় কানাইলাল দত্ত জেলের ভেতরে যে রিভলভার দিয়ে বিশ্বাসঘাতক নরেন গোসাইকে হত্যা করেছিলেন, সেই অস্ত্র চন্দননগর থেকেই ফরাসি জাহাজে করে লুকিয়ে আনা হয়েছিল। এমনকি প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি থেকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য যে অস্ত্র ভারতে আসতো, তার অন্যতম নিরাপদ ট্রানজিট রুট ছিল এই ফরাসি উপনিবেশ। সবচেয়ে অবাক করা তথ্য হলো ১৯৪৭ সালে ভারতবর্ষ স্বাধীন হলেও চন্দননগর স্বাধীন হয়নি। ফরাসিরা সহজে এই শহর ছাড়তে চায়নি। তারপর চন্দননগরের মানুষের লাগাতার আন্দোলনের পর ১৯৪৯ সালের ১৯শে জুন একটি ঐতিহাসিক গণভোট হয়। সেখানে ৯৭% বেশি মানুষ ভারতের পক্ষে ভোট দেন। শেষ পর্যন্ত ১৯৫৪ সালের ২রা অক্টোবর চন্দননগর আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্ভুক্ত হয়। চন্দননগরে থাকা পুরনো ফরাসি স্থাপত্য এবং ঐতিহ্যবাহী ভবনগুলো সংরক্ষণের জন্য কলকাতার ফরাসি কনসুলেট মাঝে মাঝে বিভিন্ন উদ্যোগ নেয়। তবে এর জন্য ফরাসি সরকার সরাসরি কোনো বড় ফান্ড বা অনুদান দেয় না, বরং ২০১৮ সালের দিকে ফরাসি কনসুলেট পুরনো ভবন বাঁচানোর জন্য সাধারণ মানুষের সাহায্যে ক্রাউড ফান্ডিংয়ের মতো মডেলের প্রস্তাব দিয়েছিল। সেই সময় যেসব ভারতীয় ফরাসি সরকারের অধীনে চাকরি করতেন তাদের পেনশনের ব্যবস্থা করা হয়েছিল। তবে সেই টাকাও বর্তমানে ভারত সরকারই বহন করে। ফরাসি শাসন আর বাঙালি বিপ্লবীদের এই মেলবন্ধনের গল্প আজ আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ইতিহাসের আরও অজানা রহস্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকুন আর্থ কথা।